ই-টিকিটিং চালু হলেও সুফল পাচ্ছেন না রেলের যাত্রীরা। প্রক্রিয়া সহজ করার আশ্বাস রেলমন্ত্রীর। অনলাইনে বাসের টিকিট দিচ্ছে বেসরকারি কিছু প্রতিষ্ঠান। রাজনৈতিক অস্থিরতা কাটলেও মন্দাভাব কাটেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্পে। ঈদে শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কা, 20 রোজার মধ্যে পরিশোধের নির্দেশ বিকেএমই এর। রাজধানীর পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মশলার দাম। মিনিকেটের দাম বাড়লেও স্থির অন্যান্য চালের দাম। এবং ফেনীর সমুদ্র উপকূলে প্রভাবশালীদের সহায়তায় অবৈধভাবে চলছে চিংড়ি পোনা আহরণ। ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ঈদ মৌসুমে টিকিটের জন্য রেল স্টেশন আর বাস কাউন্টারে দীর্ঘ সময় অপেক্ষার পরেও সবার ভাগ্যে জোটে না কাঙ্ক্ষিত টিকিট। যাত্রী দুর্ভোগ কমাতে 3 বছর আগে বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং ব্যবস্থা চালু করলেও এর সুফল পাচ্ছেন না যাত্রীরা। অবশ্য বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে বাসের টিকিট বিক্রি করে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছেন যাত্রীদের। তবে ই-টিকিটিং ব্যবস্থা আরও সহজ করে দুর্ভোগ কমানোর দাবি সাধারণ যাত্রীদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। ঈদে ঘরমুখো মানুষের কাছে বাস ট্রেনের টিকিট প্রতি বছরই হয়ে ওঠে সোনার হরিণ। কমলাপুর রেল স্টেশনে টিকিটের জন্য রাত জেগে অপেক্ষা করার এই চিত্র কারো কাছেই অপরিচিত নয়। টিকিট প্রত্যাশীদের দুর্ভোগ কমাতে 2012 সালে কর্তৃপক্ষ ই-টিকিটিং ব্যবস্থা চালু করলেও তাতে সন্তুষ্ট নন যাত্রীরা। ই-টিকিটিং ব্যবস্থা আরো সহজ করার দাবি তাদের। অনলাইনে ঈদের টিকিট সম্পর্কে আমি যেটুকু দেখছি যে আপনি যদি প্রিভিয়াসলি কাটার চেষ্টা করেন আসলে ওইভাবে অ্যাভেলেবেল থাকে না। তো আমি অনলাইনে টিকিট কাটবো, আমার অতিরিক্ত 80 থেকে 100 টাকা আমার অনলাইনে ভ্যাট দিতে হবে কেন? ইজন্ট ইট? সো এখানে এই জিনিসটা আমাদেরকে টেক কেয়ার করা উচিত। এটার কোটাটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে মনে হয় আরো ভালো হইতো। মানে সিটের অ্যামাউন্টটা অনলাইনে একদমই কম থাকে। অনলাইনের এই সুবিধাটা হলে হচ্ছে বেসিক্যালি আমাদের লাইনে দাঁড়িয়ে যে কষ্টটা করতে হয় ওটা থেকে অনেকটা মুক্তি পেতে পারতাম। রেলমন্ত্রী জানালেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামীতে ই-টিকিটিং ব্যবস্থা আরো সহজ করা হবে, আর এতে করে কমে আসবে কালোবাজারের সংখ্যাও। আরো বেশি করে যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য অনলাইনে আরো টিকিট বেশি করা, সহজ পদ্ধতি করা, এটা আমাদের বিবেচনা আছে। ঈদের পরে এক্সপার্টরা বসে এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে যাত্রীদেরকে অনলাইনের ব্যাপারে আরো বেশি করে সেবা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। রেলের পাশাপাশি রাজধানীর বাস কাউন্টারগুলোতেও টিকিট পেতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান অনলাইন আর মুঠোফোনের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাস টিকিট বিক্রি করছে। অনলাইনের ক্ষেত্রে এখনো মানুষের একটু দ্বিধা আছে। এখানে ভরসা 100% করতে পারবে, বিকজ প্রত্যেকটা অপারেটরদের সাথে যাদের টিকিট আমরা বিক্রি করছি ওদের সাথে আমাদের পুরো লিগ্যাল এগ্রিমেন্ট আছে। টিকিটটা যে অনার হবে না এরকম ইনসিডেন্স কোনোদিন হয়নি আমাদের। 1 বছরে হয়নি আর এখনো হবে না, বিকজ এদের সাথে আমরা কাজ করে আসছি এতদিন ধরে। ঘরমুখো মানুষের ই-টিকিটিং ব্যবস্থার সুফল দিতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাইকারি বাজারে মিনিকেটের দাম বাড়লেও স্থির রয়েছে অন্যান্য চালের দাম। তবে ঈদের পর দাম বাড়ার আশঙ্কার কথা জানালেন পাইকাররা। এদিকে এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম কমলেও বেড়েছে আদা, রসুন, এলাচ, সাদা গোলমরিচ ও আলু বোখারা সহ বেশিরভাগ মশলার দাম। তবে ডাল, ছোলা ও তেলের দাম অপরিবর্তিত থাকার পাশাপাশি কমেছে চিনির দামও। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে আরো জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। রমজানের শুরু থেকে চাহিদা কম থাকায় রাজধানীর পাইকারি বাজারে প্রায় সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও গত সপ্তাহের তুলনায় প্রতি বস্তা মিনিকেটের দাম বেড়েছে 50 টাকা। বাজারে প্রতি কেজি নাজির শাইল 42 থেকে 50 টাকা, মিনিকেট 38 থেকে 40, ব্রি 28 30 থেকে 33 ও গুটি স্বর্ণা বিক্রি হচ্ছে 27 থেকে 28 টাকায়। কেজিতে 1 টাকা করে বাড়াইছে শুধু মিনিকেটের দাম। অন্যান্য চালের দাম সব স্থির আছে, দানার দাম আবার একটু বাড়ছে। এই চালটা যখন 15 দিন পরে 1 মাস পরে আসবে তখন হয়তো দামটা আবার সম্ভাবনা আছে। এদিকে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম। এক সপ্তাহের ব্যবধানে সাদা গোলমরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে 350 থেকে 400 টাকা, এলাচের দাম 20 থেকে 30 টাকা আর আলু বোখারার দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এলাচ আপনার কোয়ালিটি দেবে আপনার 1020 টাকা থেকে শুরু করে আপনার 1400 টাকা। সাদা গোলমরিচ আপনার গত সপ্তাহে 1450 টাকা ছিল, আজকে আমরা বিক্রি করতেছি 1750। আলু বোখারা আপনার 560 থেকে 70 টাকা।
তবে দেশি পেঁয়াজ আগের দামে বিক্রি হলেও কেজিতে 6 টাকা পর্যন্ত কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। 4 টাকা পর্যন্ত দাম বেড়ে আদা বিক্রি হচ্ছে 112 টাকায়। বেড়েছে রসুনের দামও। আর ঈদের সময় চাহিদা বাড়লেও এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা নেই বলেও জানালেন পাইকাররা। দেশি পেঁয়াজের বাজারটা আগে ছিল 39-40, এখন বাজার 38-39-40 টাকায় আছে। এলসি পেঁয়াজ আপনার ছিল 34-35, এখন আজকে বেচতেছি 28-30 টাকা। আর রসুন ছিল আগে 80 টাকা, আজকে বেচতেছি 85-90 টাকা। ঈদের জন্য তো সবাই মাল স্টক রাখছে, বাজার বাড়ার সম্ভাবনা নাই। এদিকে চাহিদার সঙ্গে পর্যাপ্ত যোগান থাকায় স্থির রয়েছে মসুর সহ সব ধরনের ডাল ও ছোলার বাজার। তবে বস্তা প্রতি 30 টাকা কমেছে চিনির দাম। ডাল আমরা বিক্রি করছি 110 টাকা, 11 টাকা, 12 টাকা। আর ছোলা মোলা মুগ ডাল যা আছে এভরিথিং সব দাম কম। চিনি 33 টাকা 90 পয়সা পার কেজি। আর চাহিদা বাড়লেও গত 2 সপ্তাহ ধরেই স্থির রয়েছে বোতলজাত সহ সব ধরনের খোলা সয়াবিনের দাম। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ফেনীর সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীতে সাগরের মোহনায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে চলছে চিংড়ি পোনা আহরণের মহোৎসব। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির কোটি কোটি মাছের পোনা। আর এর নেপথ্যে প্রভাবশালীরা সবসময়ই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। জুরাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মোল্লার রিপোর্ট। ফেনীর মুহুরী প্রকল্পের সোনাগাজীর এই ফেনী রেগুলেটরের ভাটিতে সাগরের জোয়ার আসার সাথে সাথে প্রতিদিন দল বেঁধে নদীতে গলদা চিংড়ি পোনা আহরণে ঝাঁপিয়ে পড়ে শিকারীরা। এ সময় তাদের মিহিজালে উঠে আসছে সাগরের বিভিন্ন প্রজাতির অসংখ্য রেণুপোনা। তারা চিংড়ি পোনাগুলো সংরক্ষণ করে অন্য সব রেণুপোনা ফেলে দেয়। এভাবেই প্রতিদিন নষ্ট হচ্ছে কোটি কোটি পোনা। আর এই পোনা আহরণে শিকারীরা তাদের শিকারের সকল সরঞ্জাম নিয়ে স্থায়ী বসতি গড়ে বসবাস করছে এই নদী পাড়েই। মহাজনের কাছে জিম্মি আর ভয় নির্বাক শিকারীদের এসব পোনা প্রতিদিন কমিশনের ভিত্তিতে চলে যায় দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি ঘেরগুলোতে। মহাজন যে আমাদের থেকে যে 40% নিতে, 40%-এর ভিতরে আমাদের যে মাল সামানা গড় পুলিশ প্রশাসন জেনের যেটা লাগতেছে এগুলো মহাজন বহন করছে। এখানে মনে করেন আনুমানিক 15-20 জন মহাজন আছে। চিংড়ি মাছটা যখন গাবলায় তুলি তখন ওই চিংড়ি মাছটা বেঁচে থাকে আর ওই অন্য মাছগুলো মারা যায়। একটা চিংড়ি পোনার জন্য তারা মনে করে বিভিন্ন যে মাছটা ছিল আগে ওরকম মাছটা এখন মাছটা মারি ফেলাচ্ছে। আর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, সঠিক তথ্য না পাওয়ার কারণে নেপথ্যের শক্তিধরদের ধরা যাচ্ছে না। অবশ্যই এর নেপথ্যে কিছু ব্যক্তি আছে, কিন্তু তাদেরকে আমরা তাদের ইনফরমেশনটা প্রপারলি পাচ্ছি না। আমরা আসলে জানি না যে কে এর সাথে জড়িত। স্থানীয়দের হিসেব মতে সোনাগাজী সমুদ্র উপকূল থেকে প্রতি 1000 গলদা চিংড়ি 4 থেকে 5000 ও বাগদা চিংড়ি পোনা 1 থেকে 1500 টাকা দরে গড়ে প্রতি মাসে 4 কোটি টাকারও বেশি পোনা যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে। অবৈধভাবে বছরের পর বছর এভাবেই বিভিন্ন জাতের মাছের পোনা নিধন করে চলছে চিংড়ি পোনা আহরণ, চলছে কোটি কোটি টাকার বাণিজ্য। এসবের নেপথ্য নায়কদের সাথে সরকারের প্রশাসন যন্ত্র টিকে উঠতে পারছে না, নাকি সমঝোতায় চলছে এসব, এই প্রশ্ন এখন এখানকার সবার। সোনাগাজী সমুদ্র উপকূল থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। মজুরি বৃদ্ধি সহ 9 দফা দাবিতে ঘাট গুদাম শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় তৃতীয় দিনের মতো চট্টগ্রামের কর্ণফুলী নদীর 9টি বেসরকারি ঘাটে লাইটারেস জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, মামুন, আপনি জানেন যে আজকে নিয়ে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে কর্ণফুলী নদীর 9টি বেসরকারি ঘাটে ঘাটগুদাম শ্রমিকদের ধর্মঘট চলছে এবং এক্ষেত্রে ঘাটগুদাম শ্রমিক ও ঠিকাদারদের দুপক্ষেই স্ব অবস্থানে অনড় থাকার কারণে 3 দিনই এই অচল অবস্থা কাটেনি। তবে আজকে এই বিষয়ে চেম্বার নেতৃবৃন্দ চট্টগ্রাম চেম্বার অফ কমার্স দুপক্ষকে নিয়ে বৈঠক করার কথা রয়েছে। তবে শ্রমিকরা যেটি বলেছে যে তাদেরকে আজকে বৈঠকের কথা বলা হলে এখনো তাদেরকে ডাকা হয়নি এবং চূড়ান্ত কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত তারা বলছে তারা ধর্মঘট চালিয়ে যাবে। তো এই ক্ষেত্রে শ্রমিকদের যেটি অভিযোগ যে গত ডিসেম্বরে তারা আরেকবার এই মজুরি বৃদ্ধি সহ 9 দফা দাবিতে ধর্মঘট করেছিল, তখন মালিক পক্ষের আশ্বাসে তারা আবার কাজে যোগ দেয়। তবে গত 7 মাস ধরে বারবার তাদের সাথে বৈঠক করা হয় এবং তাদেরকে মৌখিক আশ্বাস দেওয়া হলো তাদের মজুরি বৃদ্ধি করা হয়নি এবং সর্বশেষ 2012 সালে মজুরি বৃদ্ধি করা হয়েছিল। তো এর মধ্যে গত 26শে জুন তাদের চেম্বারের মধ্যস্থতায় একটি বৈঠকে সিদ্ধান্ত হয় যে 90 কেজির বস্তায় তাদেরকে 1.5 টাকা করে মজুরি বাড়ানো হবে এবং 1 জুলাই থেকে এই মজুরি বাড়তি মজুরি তাদেরকে দেওয়ার কথা ছিল। তবে
ওই দিন তাদেরকে বাড়তি মজুরি না দেয় তারা 2 জুলাই থেকে ধর্মঘটে যায় এবং এক্ষেত্রে মালিক পক্ষের যেটি দাবি যে মজুরি বৃদ্ধির বিষয়ে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, শুধু চেম্বারের পক্ষ থেকে আমদানিকারকদের চিঠি ইস্যু না করায় তারা সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারেনি। তো তাদের কথা হচ্ছে যদি আমদানিকারকরা তাদেরকে বাড়তি মজুরি না দেয় তাহলে ঘাটগুদাম ঠিকাদারদের পক্ষে সেই বাড়তি মজুরি শ্রমিকদেরকে দেওয়া সম্ভব হবে না। মূলত এই চিঠি ইস্যু নিয়ে জটিলতার কারণে কিন্তু গত 3 দিন ধরে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটগুলোতে পণ্য খালাস বন্ধ আছে এবং এখানে শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, সার, গম, সিমেন্ট, লিকা সহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে প্রায় 15টির মতো লাইটের জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে। এক্ষেত্রে কিন্তু একদিকে আমদানিকারকদের যেমন যথাসময়ে পণ্য ডেলিভারি নিতে না পারার কারণে লোকসান দিতে হচ্ছে, আরেকদিকে লাইটার জাহাজ মালিকরাও তাদের লাইটার জাহাজগুলো এখানে বসে আছে, সে কারণে তারা বাড়তি কোনো ট্রিপ দিতে পারছে না। এছাড়া বহির্নোঙরেও কিন্তু যেসব বড় জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য বোঝাই করা হচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান করে আছে। তো মামুন, আজকে আমরা যেটি আপনাকে বলতে পারি যে হয়তো 1-2 ঘন্টার মধ্যে হয়তো আমরা কোনো এই ধর্মঘটের বিষয়ে আপনার থেকে পরবর্তী তথ্য জানতে পারবো। যদি বৈঠকে দুপক্ষের মধ্যে সর্বশেষ কোনো ফয়সালা হয় তাহলে হয়তো এই ধর্মঘট প্রত্যাহার হতে পারে এবং কর্ণফুলী নদীর এই ঘাটগুলো আবার কর্মচঞ্চল হইবে বলে আমরা আশা করছি। মামুন, এই ছিল আমার কাছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটে ঘাটগুদাম শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ তথ্য। দর্শক, মজুরি বৃদ্ধি সহ 9 দফা দাবিতে কর্ণফুলী নদীর ঘাটগুদাম শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন এবং সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। দেশের রাজনৈতিক অস্থিরতা কেটে গেলেও দুর্দিন পার করতে পারেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্প। এ অবস্থায় মালিকদের দাবি অর্ডার কমে যাওয়ায় অনেক কারখানার গোডাউনে স্তূপ হয়ে পড়ে আছে উৎপাদিত পণ্য। অব্যাহত লোকসানের পর আসন্ন ঈদে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ নিয়ে চিন্তিত তারা। তবে ঈদের আগে মালিকদের কোনো অজুহাত মানতে নারাজ শ্রমিকেরা। অবশ্য 20 রোজার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা জানিয়েছে বিকেএমইএ। শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের শুরু থেকে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে দেশের পোশাক শিল্প খাত। বছরের শুরুতেই টানা 93 দিনের হরতাল অবরোধে পোশাক কারখানাগুলোর অর্ডার কমে আসে আশঙ্কাজনক হারে। ধীরে ধীরে রাজনৈতিক পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও মন্দাভাব কাটেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্পে। চাহিদা অনুযায়ী ক্রেতা না পাওয়ায় অনেক কারখানার গোডাউনে এখনো পড়ে আছে উৎপাদিত পণ্য। এছাড়া অব্যাহত লোকসানের মুখে ছোট ও মাঝারি কারখানার উৎপাদন একেবারেই কমে গেছে। এই অবস্থায় আসন্ন ঈদে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ নিয়ে চিন্তিত গার্মেন্টস মালিকরা। ঈদের বোনাসটা দিতে গেলে, ঈদের বেতনটা দিতে গেলে তাদের 2-3 মাসের একটা খরচের মতো 1 মাসেই পড়ে যায়। সেই জন্য হয়তো কিছুটা মালিকরা চিন্তিত। প্রতি বছরই ঈদের আগে কাজের খুব চাপ থাকে বা একটা কাজের ফ্লো থাকে। এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা ওরকম ভাবে কাজ পাইনি। তবে ঈদের আগে মালিকদের কোনো অজুহাত মানতে নারাজ শ্রমিক নেতারা, আর আগে ভাগেই বেতন বোনাস পরিশোধের দাবি শ্রমিকদের। আমরা বাপ মার সাথে ঈদ যে সুন্দরভাবে ঈদ কেনাকাটা করতে পারি, গাড়ি মালিক যদি দেরি করে দেয়, রাস্তায় যদি আমরা জাম থাকে, আমরা ঈদ করতে পারি না। আমরা যাতে কিছু খাবার কিনে খেতে পারি, ভালো একটা ড্রেস কিনে পড়তে পারি, যাতে সবার সাথে আনন্দ করতে পারি। 20 রমজানের মধ্যে তাকে বোনাসটা দিয়ে দিল, অন্তপক্ষে শ্রমিক তার সামান্য কেনাকাটা তার পূর্ব করে সেরে ফেলতে পারে। বোনাসের নামে 50 টাকা, 500 টাকা, 100 টাকা যাতে না হয়, আইন অনুযায়ী পাওনাটি বোনাস হয়, সেটি যেন শ্রমিকরা পায়। অবশ্য 20 রোজার আগেই শ্রমিকদের প্রাপ্য বেতন ভাতা ও বোনাস পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলেন নিট গার্মেন্টস মালিকদের সংগঠক বিকেএমই এর সভাপতি। আমাদের কাছে এই ধরনের কোনো সংবাদ আসে নাই যে আমাদের কোনো সদস্য তার বেতন দিতে পারবে না। বেতন বাধ্যতামূলক, যেটা আমরা অ্যাসোসিয়েশন থেকে বলে দিচ্ছি, যে কোনো উপায়ে বেতন দিতে হবে, ব্যবসা হোক আর না হোক। জেলায় ছোট বড় মিলিয়ে 800 গার্মেন্টসে প্রায় 10 লাখ শ্রমিক কাজ করছেন। এর মধ্যে শুধুমাত্র বিসিক শিল্পনগরীর 400 নিট গার্মেন্টস বছরে আয় করছে প্রায় 2,500 কোটি টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঈদের আনন্দ সবার হলেও ছোটদের যেন একটু বেশি, আর সেই আনন্দকে আরো রঙিন করে তুলতে নিজের পছন্দের পোশাকটি চাই। ছোটদের বাহারি মনকে রাঙিয়ে দিতে দোকানিরাও রং বেরঙের পোশাকে সাজিয়েছে দোকান। রয়েছে লাল, হলুদ, নীলের ঝলমলে রঙের পোশাক। বাহারি রং আর ডিজাইনের সবচেয়ে সুন্দর পোশাকটি কিনতে তাই ছোট শিশুরা বাবা মায়ের সাথে ছুটছেন শপিং মলগুলোতে। ছোটদের ঈদ কেনাকাটার খবর জানাচ্ছেন মৌসুমী ইসলাম। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ, আর এই ঈদ আনন্দের 16 আনাই যেন শিশুদের।
ঈদের নতুন পোশাকটিকে ঘিরে ছোট্ট শিশুদের ভাবনার অন্ত নেই। তাই তো মা বাবার হাত ধরে তারা রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে কিনে নিচ্ছেন পছন্দের পোশাকটি। বাবার সাথে জামা কিনতে এসেছি, আমার লেহেঙ্গা জামা পছন্দ। আমি 2টা জামা কিনেছি আর 3টা কিনবো। জামা কিনবো আর জুতা কিনবো। আমার হলো রাজকুমার ড্রেস পছন্দ। বাহারি নামও রয়েছে প্রতিটি পোশাকের। ফ্লোর টাচ, কিরণমালা, কন্যাকুমারী, আনারকলি, জিপসি সহ আরো কত কি নাম। আর ছেলেদের জন্য এবার এসেছে অগি, মোটুপটলু সহ বাহারি সব পোশাক। সবচেয়ে লেটেস্ট আপনার হচ্ছে গ্রাউন্ড, যেটা কাঁধ থেকে পায়ের পাতা পর্যন্ত ফ্লোর টাচ। ছেলে বাবুদের জন্য আছে অগি, তারপরে মোটু পাকলু। এগুলো আপনি ওই যে কার্টুন দেখে বাচ্চারা এগুলো শিখছে, এখন এগুলি মার্কেটে চলতেছে। ঝলমলে এসব পোশাকের নামের চেয়ে রঙের প্রতি শিশুদের আকর্ষণ সবচেয়ে বেশি। আমি একটা লাল জামা কিনতে এসেছি। পেয়েছো? না, এখনো পাই নাই। আজকে আমি ইয়েলো ড্রেস কিনবো, তারপর অন্য দোকানে যেয়ে অন্য ড্রেস কিনবো। ঈদের জন্য লাল লেহেঙ্গা কিনতে এসেছি। গরম আর বৃষ্টির কথা মাথায় রেখে জমকালো পোশাকের পাশাপাশি রয়েছে সুতির পাঞ্জাবি, ফতুয়া আর সেলোয়ার কামিজও। কয়েক জায়গায় পাচ্ছি না, আমরা ড্রেস দেখছি, দেখার পরে দেখি ভালো লাগলে নেব। বেবিদের ড্রেস তো কিছু কটনের মধ্যেও দেখছি। পাঞ্জাবি পরে নামাজে যাব, তারপর জামা পরে বেড়াতে যাব। ঈদের দিন নতুন জামা পরে আমি নানু বাসায় যাব। এসব দোকানে সদ্য জন্ম নেওয়া শিশু থেকে 16 বছর বয়সের শিশুর জন্য বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 15 রোজা পার হওয়ায় ধীরে ধীরে জমে উঠছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী জুবাইর ফয়সাল। সেখানকার বুটিক শপগুলোর কেনাকাটার সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। মামুন, আপনাকে ধন্যবাদ। ঈদের কেনাকাটার যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, আমি এখন মিরপুরের একটি সুপার শপে অবস্থান করছি। ঈদে এবারে রমজানের শুরুটা যেভাবে হয়েছিল, কিছুটা মন্দাভাব ছিল ঈদের কেনাকাটা থেকে। ব্যবসায়ীরাও তাদের প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা করতে পারছিলেন না, কিন্তু গতকাল থেকে আজকে সকালে পর্যন্ত আমরা যেটা দেখছি, এখন পর্যন্ত বেচাকেনা কিন্তু বেশ ভালোই জমে উঠেছে। এবং মিরপুর সহ আমি সকালবেলা নিউ মার্কেটের ওদিকেও গিয়েছিলাম, তো প্রত্যেকটি শপিং মল মার্কেটে কিন্তু আমরা ক্রেতাদের ভিড় দেখতে পেয়েছি। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সে শুরুর দিকের ভাব কেটে গিয়ে কিন্তু মোটামুটি জমজমাট, এবং ক্রেতাদের কিছুটা অতিরিক্ত চাপ হচ্ছে, সেটা সামাল দিতেও কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই বেগ পাচ্ছেন। আর যাচাই বাছাই করে পছন্দের পোশাক কিনতেও কিন্তু ক্রেতাদের বেশ একটু ঝামেলায় পড়তে হচ্ছে, কারণ ক্রেতারা অতিরিক্ত ভিড় থাকায় তারা কিন্তু খুব বেশি যাচাই বাছাই বা দেখাশোনার সুযোগ পাচ্ছেন না। এছাড়া এবার ঈদ বাজারে যে বাড়তি চাহিদা, সেটা মেটাতেও ব্যবসায়ীরা আবার নতুন করে পণ্য আমদানির কথা ভাবছেন। এবং কয়েকদিন আগেও যে কোনো পণ্য দরদাম করে কেনার ব্যাপারে অনেকটা স্বাচ্ছন্দ্য ছিলেন ক্রেতারা, যে মার্কেটের লোকজন কিছুটা কম ছিল, সেক্ষেত্রে তারা বেশ ভালোই দেখে শুনে পছন্দের পোশাক কিনতে পারছিলেন। কিন্তু এখন অনেকটাই সেই অবস্থা থেকে সরে এসেছে মার্কেটগুলোর অবস্থা। এবং এখানে তারা কেনাকাটার ক্ষেত্রে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে পোশাকের ক্ষেত্রে খুব বেশি যাচাই বাছাই করার সুযোগ ক্রেতারা পাচ্ছেন না। তাছাড়া পোশাকের যে দাম চাওয়ার ব্যাপারটি, যেটা আমরা দেখেছি যে বিক্রেতারা ইচ্ছা মতো তাদের দাম চাচ্ছেন। এখানে ক্রেতাদের পক্ষ থেকে একটি অভিযোগ রয়েছে যে তারা আসলে স্বাভাবিক তুলনায় একটু বেশি দাম চাচ্ছেন, কারণ এখন সবাই চিন্তা করছেন পরিবার পরিজন নিয়ে আসছেন, তাদেরকে কিনতেই হবে। এই সুযোগটি কাজে লাগাতে যাচ্ছেন ব্যবসায়ীরা একটু বাড়তি মুনাফা অর্জনের জন্য। তাছাড়া এখন যত দ্রুত পোশাক বিক্রি করা যায়, সেই বিষয়টিও কিন্তু তারা মাথায় রাখছেন। আপনি আমার ছবিতে দেখতে পাচ্ছেন যে পোশাক, শিশুদের পোশাক এবং 3 পিস, আরো যে বাহারি আইটেমগুলো রয়েছে। এবং এবারের ঈদ বাজারে কিন্তু দেশি বিদেশি পোশাক বেশ সমান্তরালেই বেচাকেনা চলছে। এবং এখানে বিক্রেতারা পোশাক বা অন্য কিছু পণ্য সামগ্রী বেচাকেনার ক্ষেত্রে যে বিষয়টি, আরেকটি বিষয় মাথায় রাখছেন, সেটি হলো যে অহেতুক দাম চাইলে খরিদ্দাররা অন্য দোকানে চলে যেতে পারে, কারণ তাদের সামনে অনেক অপশন আছে। তারা অনেকগুলো মার্কেট আছে, এখন অনেক পাড়া মহল্লায় অনেক সুপার শপ আছে, যে একটা জায়গায় যদি অতিরিক্ত দাম চায়, সেক্ষেত্রে পোশাকটি বা পণ্যটি না কিনে ক্রেতারা অন্য দোকানের মুখে হতে পারে, সেটিও তারা মাথায় রাখছেন। এটাকেও কিন্তু তারা অগ্রাধিকার দিচ্ছেন যে কিভাবে একটি
সমঝোতার ভিত্তিতে তারা পণ্য পোশাক বিক্রি করতে পারেন সেই দিকে তারা খেয়াল রাখছেন। তাছাড়া দোকানগুলোতে অতিরিক্ত ভিড় থাকায় ক্রেতারাও কিন্তু এই বিষয়ে যে আরো কয়েকটি পোশাক দেখবো বা 10টি 15টি পোশাক দেখে একটি কিনবো সেই ধরনের সুযোগ পাচ্ছেন না। তাছাড়া বেচা কেনার পরিমাণ এবার ব্যবসায়ীরা যেটি আশা করছেন যে তারা যে প্রত্যাশা যেটি করেছেন ঈদ বাজারের প্রত্যেক ব্যবসায়ীর একটি লক্ষ্য থাকে যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় তারা পৌঁছাবেন এবং সেই লক্ষ্য পূরণে তারা কিন্তু পণ্য আমদানি করে থাকেন। তো এবারের ঈদ বাজারে তারা যে প্রত্যাশা করেছেন তারা আশা করছেন যে সেই প্রত্যাশা তারা ছাড়িয়ে যাবেন এবং এই প্রত্যাশা ছাড়াতে গেলে তাদের যে পোশাক বা যে পণ্য তারা এনেছেন বাজারে এখান থেকেও আরো বেশি পণ্য এবার আমদানি করা লাগতে পারে এরকমই আমরা শুনতে পেয়েছি। এবং যে বিষয়গুলো যে ছেলেদের পোশাকের ব্যাপারেও এরকম একই অবস্থা রয়েছে। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ঠিক সামনে কিছু পোশাক রয়েছে যে বিদেশি বিভিন্ন পোশাক এবং এই পোশাকগুলো কিন্তু আমদানি বাড়ানো হয়েছে। তো মামুন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঈদ শপিং এর কেনাকাটার আজকের 16তম দিনের সকালবেলার খবর। তো আরো পরে আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মামুন। দর্শক, সহকর্মী জুবাইর ফয়সাল যোগ দিয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর। এবারে গেল সপ্তাহের শেয়ার বাজারের খবর। লেনদেন কমার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। শেষ কার্যদিবসে লেনদেন কমলেও অন্যান্য কার্যদিবসে বাড়ে লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 142 কোটি 59 লাখ টাকা এবং সূচক কমেছে 70 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 362 কোটি 3 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 15 কোটি 41 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4502 পয়েন্ট। তবে দ্বিতীয় কার্যদিবসে বাড়ে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয় 428 কোটি 30 লাখ টাকা, সূচক বেড়ে দাঁড়ায় 4531 পয়েন্ট। তৃতীয় কার্যদিবসেও লেনদেন বেড়ে দাঁড়ায় 590 কোটি 45 লাখ টাকা এবং সূচক বেড়ে দাঁড়ায় 4583 পয়েন্ট। বুধবার ব্যাংক হলিডে থাকায় বন্ধ থাকে ডিএসসির লেনদেন কার্যক্রম। এদিকে শেষ কার্যদিবস বৃহস্পতিবার কমে সূচক এবং লেনদেন। এদিন লেনদেন হয় 504 কোটি 62 লাখ টাকা এবং সূচক কিছুটা কমে দাঁড়ায় 4572 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 140টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 124টির এবং অপরিবর্তিত ছিল 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিআইএফসি, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক এবং প্রোগ্রেসিভ লাইফ ছিল উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে নেই এক নজরে। তৈরি পোশাক খাত থেকে $50 বিলিয়ন আমরা অর্জন করব বৈদেশিক মুদ্রা। সেই লক্ষ্যের সামনে নিয়ে যেটা 1% যে কর ধার্য করা হয়েছিল সোর্স ট্যাক্স, সেটাকে কমিয়ে 0.6% এনেছে। ই কমার্স থেকে সকল ধরনের ভ্যাট প্রত্যাহার করেছেন মাননীয় অর্থমন্ত্রী এবং ইন্টারনেটের উপরে যে অতিরিক্ত করটা বসানো হয়েছিল সেটিও প্রত্যাহার করার ফলে আমাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই 2015-16 অর্থ বছর এটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। যে র মেটেরিয়ালস আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি সেটার উপরে 100% কর দিতে হয়, উচ্চ কর দিতে হয়। তারপর আমরা মানতে রাজি আছি যদি আমাদের আর অন্য কোনো করের বোঝা চাপানো না হয়। 0.60 যদি হয়, এটা চূড়ান্ত কর যদি বিবেচনা করা হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আগামী অর্থ বছরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি যথেষ্ট উচ্চাভিলাষী। এখন এই নতুন প্রেক্ষাপটে সেটি আরো কিছুটা দুরূহ হয়ে দাঁড়াবে। এটি করতে গিয়ে যেটি হবে, সরকারকে আরো অতিরিক্ত পরিমাণে ঋণ নির্ভর বাজেটের উপরে ঝুঁকে পড়তে হবে। এই যে বড় বাজেট বাস্তবায়নের মাধ্যমে বেসরকারি খাত যথেষ্ট মাত্রায় প্রণোদিত হয় কিনা এবং বিনিয়োগ বৃদ্ধি পায় কিনা, সেটি আগামী 1 বছর ধরে দেখবার বিষয়। বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 1080, যার কারণে বাংলাদেশ ওই এলআইসি ক্যাটাগরি থেকে বেরিয়ে নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্যাটাগরিতে প্রবেশ করেছে। আমি যেভাবে দেখছি যে মধ্য আয়ের পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রার শুরু একটি আন্তর্জাতিকভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেল।
আমাদের অবস্থানটা যদি ভালো করতে হয় তাহলে এই যে নিম্ন মধ্য আয়ের দেশে গেলাম সেটা দিয়ে আমাদের যে একটা ইমেজে পজিটিভ পরিবর্তন এসেছে সেটাকে কাজে লাগাতে হবে। 30শে জুন পর্যন্ত আমাদের যে সাময়িক যে হিসাব আছে তাতে আমরা দেখছি যে আমরা অর্জন করেছি 1 লক্ষ সংগ্রহ করেছি 1,36,267 কোটি টাকার মতো। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী অর্থ বছরের চাইতে আমাদের লক্ষ্যমাত্রা অর্জনের হার এই পর্যন্ত 100.92% এবং প্রবৃদ্ধির হার হচ্ছে 12.79%। শেষ হলো রমজান মাসের সেহরির খাবার নিয়ে বিশেষ আয়োজন ঢাকা সেহরি নাইট। 2 দিনের এই বিশেষ আয়োজনের নেতৃত্বে ছিল ঢাকা ফুডিজ নামের একটি খাবারের প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ও শুক্রবার রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলে ভোজন বিলাসীদের জন্য এই আয়োজন, যেখানে মুখরোচক খাবার প্রস্তুতকারী স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান স্টল সাজিয়ে তাদের বাহারি স্বাদের নানা পদের খাবার নিয়ে হাজির হয়। মধ্যরাত্রির এই আয়োজনে আগত শহুরে দর্শনার্থীরাও বেশ স্বাচ্ছন্দ্যেই পরিবারের সদস্যদের নিয়ে সেহরি নাইটে অংশ নেন। অনুষ্ঠানটিতে নানান সেবা নিয়ে যুক্ত ছিল প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। এই আয়োজনের অর্জিত অর্থের একটি অংশ আসন্ন ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উদযাপনে ব্যয় করা হবে বলে জানান আয়োজক গোষ্ঠী। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ব্যয় সংকোচন নীতির পক্ষে বিপক্ষে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া গণভোট উপলক্ষে অ্যাথেন্সে চলছে ব্যাপক প্রচারণা। শুক্রবারও অ্যাথেন্সে র্যালি বের করেছে নীতির পক্ষের এবং বিপক্ষের সমর্থকরা। এসব র্যালিতে যোগ দিয়েছেন হাজার হাজার গ্রিক নাগরিক। এ সময় ব্যয় সংকোচন নীতির বিপক্ষে থাকার কারণে সিপ্রাসকে ব্যাপক সমর্থন দেন না দলের প্রচারণাকারীরা। তবে গণভোট ব্যয় সংকোচন নীতির বিপক্ষে গেলে গ্রিস ইউরোজোন থেকে বেরিয়ে যাবে বলে আশঙ্কা করছেন হ্যাঁ ভোটের সমর্থকরা। এদিকে গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধার বিল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে না পক্ষের প্রচারণাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল গণভোটে না পক্ষের প্রচারণাকারীরা রাস্তায় নেমে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় দুই বিক্ষোভকারীকে আটক করে তারা। দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশের কারণে বাড়ানো হয়েছে এথেন্সের নিরাপত্তা ব্যবস্থা। রোববার জনগণের ভোটে নির্ধারিত হবে অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে কোন দিকে যাবে দেশটি। মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণের ঘটনায় যুক্তরাষ্ট্রকে প্রায় $1,870 লাখ জরিমানা দিতে রাজি হয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম। প্রায় 5 বছর দর কষাকষির পর ক্ষতিপূরণ নিয়ে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রতিষ্ঠানটি। বিপির দেয়া ক্ষতিপূরণের এ অর্থ পাবে আলাবামা, ফ্লোরিডা, লুইজিয়ানা, মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্য সরকার। 2010 সালে মেক্সিকো সাগরে বিপির লাইসেন্সধারী ট্রান্স ওশানের তেল উত্তোলন ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এতে সাগরে 12,50,00,000 গ্যালনেরও বেশি তেল ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তেল ছড়িয়ে পড়ার এ ঘটনায় ব্যাপকভাবে ক্ষতি হয় পরিবেশের। দেশটির জাতীয় জীববৈচিত্র্য সংস্থার তথ্যমতে সাগরে তেল ছড়িয়ে পড়ার 6 মাস পরও 8,000-এর বেশি পাখি, সামুদ্রিক কচ্ছপ ও সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা যায়। যুক্তরাষ্ট্রে বাড়ছে নতুন গাড়ির দাম। গেল 1 বছরের ব্যবধানে জুনে দেশটিতে সব ধরনের গাড়ির দামই 2.5% করে বেড়েছে। এর মধ্যে ফোর্ড কোম্পানির গাড়ির দাম বেড়েছে 6.6%, যা অন্যান্য কোম্পানির তুলনায় সর্বোচ্চ। মূলত আয় এবং ভোক্তাদের খরচ করার সামর্থ্য বাড়াতে গাড়ির দাম ঊর্ধ্বমুখী থাকলেও গাড়ি কিনছেন মার্কিনিরা। এছাড়া জ্বালানি তেলের দাম কম থাকায় আরও চাঙ্গা হয়ে উঠেছে দেশটির অটোমোবাইল খাত। চলতি বছরের জন্য গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে মার্কিন জাতীয় অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টির পরও জুনে কমেছে যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের কার্যক্রম। মার্কিটের গবেষণা অনুযায়ী মেতে দেশটির পিএমআই ছিল 54%, অথচ জুনেই এ পরিমাণ কমে দাঁড়ায় 53.6%। এ হার 2013 সালের অক্টোবরের পর সর্বনিম্ন। মার্কিট বলছে পিএমআই এর ধীরগতি পুরো মার্কিন অর্থনীতির ধীরগতি নির্দেশ করে, আর এ ধীরগতির জন্য রফতানি কমাকেই দায়ী করছে গবেষণা সংস্থাটি। মিশরে মূল্যস্ফীতি বাড়ার কারণে দিন দিনই বাড়ছে জীবনযাত্রার ব্যয়।
নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করলেও বেতন কাঠামোর কোনো পরিবর্তন না হওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে। 2011 সালে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এ দেশটি। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়া। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় সবজির বাজারগুলোতে স্বাভাবিক রয়েছে নিত্যপণ্যের সরবরাহ, কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ নিত্যপণ্য। শহরের বাসিন্দাদের অভিযোগ, দাম বেশি হলেও চাহিদার কারণে বাধ্য হয়ে খাবার কিনতে হচ্ছে তাদের, যেগুলোর অধিকাংশেরই দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে। তাই 2011 সালের পর থেকে রাজনৈতিক স্থিতিশীলতা কিংবা নিরাপত্তা ফিরে আসলেও দেশটির অর্থনীতিতে স্থিতিশীলতা এখনো স্বপ্নই রয়ে গেছে মিশরীয়দের জন্য। সবাই বলছে দেশে স্থিতিশীলতা ফিরেছে, কিন্তু কোথায়? বাজারে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে, ফলের দাম তো নাগালের বাইরে চলে গেছে। যারা খাবার সরবরাহ করছেন কিংবা বিক্রি করছেন তাদের সবারই দরিদ্রদের কথা একটু ভাবা উচিত। বিভিন্ন খাতে মিশর সরকার ভর্তুকি কমিয়ে দেওয়ার পর থেকে বাড়ছে জ্বালানির দাম, সেই সাথে বেড়েই চলছে মূল্যস্ফীতি। দেশটির অর্থমন্ত্রী বলছেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এক অঙ্কের ঘরে নেমে আসবে মূল্যস্ফীতি, কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন দেখছে না মিশরীয়রা। সবকিছুর দাম অস্বাভাবিকভাবেই বেড়ে চলছে, কিন্তু আমাদের আয় তো আগের মতোই আছে, অথচ বাজার মনিটর করার মতো কেউ নেই। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে মিশরের 8 কোটি 20 লাখ মানুষের 1/4 দারিদ্র্যসীমার নিচে বাস করছে। অর্থনীতি পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক অর্থ সহায়তা পেলেও অধিকাংশ মিশরীয়দের দাবি বিপর্যস্ত অর্থনীতির ভার এখনো বইতে হচ্ছে তাদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। 1 বছরেরও বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত ইউক্রেনের অর্থনীতি। সরকার আর রুশপন্থীদের বিদ্রোহ আর সহিংসতার কারণে দেশের সাধারণ মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, সেই সাথে ভেঙে পড়ছে দেশটির গুরুত্বপূর্ণ আর্থিক খাতগুলো। পরিস্থিতি এখনই স্বাভাবিক না হলে ইউক্রেনের জন্য ভবিষ্যতে চরম সংকট অপেক্ষা করছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ইউক্রেনের সবচেয়ে বড় কয়লা পরিশোধন কারখানা দোনেৎস্কের আভদিভকা। দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরুর আগে এখান থেকে দৈনিক 12,000 টন কয়লা পরিশোধন করা হতো। গত বছরের এপ্রিলে রাজনৈতিক অস্থিরতা শুরুর পর থেকে বিভিন্ন সময়ে অন্তত 230 বার সরকারি সামরিক বাহিনী এবং রুশপন্থী বিদ্রোহীদের শিকার হয়েছে এই কারখানা, যে সহিংসতার চিহ্ন বহন করছে কারখানার দেয়ালগুলো। দেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন এই কারখানা বন্ধের আশঙ্কা করছেন এখানকার কর্মচারীরা। মাঝে মাঝেই এই কারখানার আশপাশে ধ্বংসযজ্ঞ শুরু হয়। যদি এই কারখানা বন্ধ হয়ে যায় অনেক মানুষ চাকরি হারাবে, এমনকি তারা গ্রাম ছেড়ে চলেও যাবে। গ্রামটা জনশূন্য হয়ে পড়বে। রাজনৈতিক অস্থিরতার কারণে এই কারখানার উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। কারখানাটি বন্ধ হয়ে গেলে এর নেতিবাচক প্রভাব পুরো দেশের অর্থনীতিতে পড়বে বলে আশঙ্কা কারখানা কর্তৃপক্ষের। তাই ঝুঁকি নিয়ে কারখানার কার্যক্রম অব্যাহত রাখছে মালিকপক্ষ মেটিনভেস্ট গ্রুপ। কোম্পানির কর্মচারীরা এমনকি কর্তৃপক্ষ চায় এই কারখানা যেন বন্ধ না হয়। কারখানা বন্ধ হয়ে গেলে 4,000 লোক সাথে সাথেই বেকার হয়ে পড়বে। চলমান সহিংসতার মধ্যে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই কার্যক্রম চালু রাখতে হচ্ছে মালিক পক্ষকে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ই টিকিটিং চালু হলেও সুফল পাচ্ছেন না রেলের যাত্রীরা। প্রক্রিয়া সহজ করার আশ্বাস রেলমন্ত্রীর। অনলাইনে বাসের টিকিট দিচ্ছে বেসরকারি কিছু প্রতিষ্ঠান। রাজনৈতিক অস্থিরতা কাটলেও মন্দাভাব কাটেনি নারায়ণগঞ্জের পোশাক শিল্পে। ঈদে শ্রমিকদের বেতন বোনাস দেয়া নিয়ে শঙ্কা। 20 রোজার মধ্যে পরিশোধের নির্দেশ বিকেএমইএর। রাজধানীর পাইকারি বাজারে 1 সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মশলার দাম। মিনিকেটের দাম বাড়লেও স্থির অন্যান্য চালের দাম। এবং ফেনীর সমুদ্র উপকূলে প্রভাবশালীদের সহায়তায় অবৈধভাবে চলছে চিংড়ি পোনা আহরণ। ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।